হ্যালো গাইস, আজ আমি তোমাদের সাথে আরও একটি হরর স্টোরি শেয়ার করতে চলেছি। তো কেমন আছো তোমরা সবাই? তো আজকের গল্পটি একটু আলাদা। গল্পটি স্টার্ট করার আগে আমি বলে দিই, তোমরা তাড়াতাড়ি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, কারণ আমার চ্যানেলে 500টা সাবস্ক্রাইবার কমপ্লিট হতে আর কিছু সাবস্ক্রাইবারই বাকি। তো চলো বেশি বক না করে আজকের স্টোরিটা স্টার্ট করা যাক। মধুপুরের হানাকুঠি, লেখক হিমানীশ গোস্বামী। এটি ঠিক গল্প নয়, একেবারে সত্যি কাহিনী, কিন্তু কেউ আমার কথা বিশ্বাস করবে বলে মনে হয় না। এটা ঠিক, আমরা যারা একটু একটু গল্প লিখে থাকি, অনেক সময় বানিয়ে বানিয়ে এমন সব কথা লিখি যার প্রায় সবটাই মিথ্যে। আজকে এই যে গল্পটি আমি শোনাবো, তার প্রায় সবটাই সত্যি। এবারে সতর্ক পাঠক প্রশ্ন করবেন, প্রথমেই আমি যে লিখেছি একেবারে সত্যি কাহিনী, সেটা তাহলে কেন বললাম? এর সহজ একটা কারণ হলো, এই কাহিনী সম্পূর্ণ সত্যি হলেও যতটুকু আমার মনে আছে, এই গল্পের চরিত্রের নাম এবং স্থান আর কাল বদলে দিয়েছি ইচ্ছা করি। তা আগেই বলে রাখি, গল্পটি কিন্তু ভূতের। অধিকাংশ ভূতই লেখাপড়ার ধার ধারে না, এমন অশিক্ষিত দুনিয়ায় আর নেই। তবে আজকাল নাকি নতুন এক ধরনের ভূত দেখা যাচ্ছে, যারা কেবল শিক্ষিত নয়, উচ্চ শিক্ষিত। অনেক মানুষ ওঝা আর তান্ত্রিকের সাহায্যে এইসব ভূতকে অভিভূত করে তাদের দিয়ে অনেক লেখাপড়া কাজ করিয়ে নিচ্ছে। কোনো কোনো ভূত অন্যের হয়ে গল্প কবিতাও লিখে দেয়, এও শুনেছি। তাছাড়া এই ভূতেরা বিশ্ববিদ্যালয় অঞ্চলেও গিয়ে সামান্য 2-5 কেজি শুকটি মাছের জন্য ডক্টরাল থিসিস পর্যন্ত লিখে দিচ্ছে। সব শিক্ষিত ভূতই যে এইরকম হীন কাজ করে তা নয়, অনেক ভূত নীতি না এসব মেনে চলে। এরা অমাবস্যা ছাড়া কোনো মানুষের ঘাড় মটকায় না। আরও নিয়ম মানা ভূত আছে, যারা শুধু অমাবস্যা নয়, অমাবস্যাটি শনিবারে পড়ে চাই, নইলে তারা ঘাড় মটকাবে না কিছুতেই। তবে এরকম ভূতের সংখ্যা কম। যাই হোক, এত সব কথা বলে ফেললাম কেবল ঝোঁকের মাথায়। আসল কাহিনীর সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। আজ আমি যে কাহিনী শোনাতে যাচ্ছি, সেটি অনেককাল আগে ঘটেছিল। ঠিক কতকাল আগে সেটা বলবো না, তবে এখন থেকে প্রায় 20-30 বছর আগের কথা। তখন আমার খুব অসুখ হতো, মাসে একবার অন্তত জ্বরে আক্রান্ত হতাম। ওষুধ খেয়ে কোনো মতে সেরে উঠতাম, কিন্তু বেশি দিনের জন্য নয়, ফের জ্বর আসতো। আমাদের পরিবারের ডাক্তার পূর্ণেন্দু চ্যাটার্জি বললেন, এটা শহুরে অ্যালার্জি হতে পারে, কোনো গ্রামে গিয়ে মাস 2 থাকলে হয়তো এই বারে বারে অসুখ পড়া বন্ধ হতে পারে। তিনি বললেন, হরিহর পারো তো গ্রামের কোথাও চলে যাও, কলকাতা থেকে সে জায়গাটা যত দূরে হবে ততই ভালো। কাছাকাছি একটা নদী থাকলে সেখানে সকালে বিকালে বেড়াবে, যা ইচ্ছে করবে খাবে, তবে খুব বেশি পরিমাণে কখনোই নয়। দুধ খাবে আর প্রচুর দই খাবে, দিন রাতে 2-3 ঘন্টা বেশি পড়বে না, একেবারেই লিখবে না, তবে চিঠি লিখতে পারো পোস্ট কার্ডে। আর যদি এই গল্প লিখতেই হয়, তাহলে দিনে 1 পাতার বেশি কখনোই নয়। কোনো ওষুধও খাবে না, আস্তে আস্তে শরীরের প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে।
অসুখের চেয়ে ওষুধেই অনেক সময় মানুষের বেশি ক্ষতি করে। ডাক্তার তো বললেন কোনো দূরে গ্রামে গিয়ে থাকতে, কিন্তু যাই কোথায়? সঙ্গেই বা কে যাবে? অনেক খোঁজাখুঁজির পর বাবার বন্ধু সুধাংশু কাকা বললেন ওদের একটি বাড়ি আছে মধুপুরে, সেখানে বছর দু একবার বেড়াতে যান, শীতকালটা বাদ দিয়ে। কেননা ওখানে শীতে ভয়ঙ্কর ঠান্ডা। তা তুমি যদি যেতে চাও তো কোনো আপত্তি নেই। ওখানে রামহরি থাকে, খুব বিশ্বাসী লোক, বললে রুটি তরকারি বানিয়ে দেবে। ডিম মাছ এসবও সে রান্না করতে পারে। ওখানকার দুধ খুব ভালো, হাওয়াও খুব ভালো। স্বাস্থ্য ভালো করার জন্য তো কত লোকই সেখানে যায়। আমি যাওয়ার আগে বুঝে নিলাম কিভাবে যেতে হবে। তারপর একদিন ভোরবেলায় মধুপুরে নিরাপদেই পৌঁছে গেলাম। আর হাসনুহানা কুঠিরটিও খুঁজতে খুব অসুবিধে হলো না। বললাম বটে হাসনুহানা কুঠি, কিন্তু বাড়ির নামের প্রথম 3 অক্ষর কেউ বোধহয় দুষ্টুমি করে ভেঙে দিয়েছে। এখন কেবল লেখা আছে হানাকুঠি। নামটা দেখেই মনটা শিউরে উঠল। হানাকুঠি নামটা মনে খুব যে একটা আমাদের সঞ্চার করে তা নয়। তখনই মনে পড়ল সুধাংশু কাকা কি যেন বলতে গিয়েও বললেন না। যাই হোক, অনেক ডাকাডাকির পর রামহরি এসে গেটটা খুলে দিল। আমি একটি চিঠি নিয়ে গিয়েছিলাম সুধাংশু কাকার। সেটি না পড়ে সে আমাকে খুব খাতির করে একতলার একটি ঘরে ঢুকিয়ে দিল। দেখলাম ঘরে রাশিকৃত ধুলো, টেবিলে, আলমারিতে, খাটে, কোথায় নয়। রামহরি তাতে লজ্জিত হলো একটু। আগে জানলে সব ঠিক করে রাখত। এই কথাটা সে কতবার যে বলল তার ঠিক নেই। সে আমাকে বাইরের বারান্দায় একটা চেয়ারে বসতে দিয়ে কোথা থেকে 2জন লোককে এনে ঘর পরিষ্কার করাতে লাগলো। মেঝে ধুয়ে দিল পরিপাটি করে, জানলার কাজ ঝকঝকে তকতকে করে দিল, আর বাথরুমটায় কয়েক বালতি জল এনে দিল। এরই মধ্যে দেখলাম বড় বড় সাইজের 8টা লুচি, সঙ্গে আলু ভাজা আর পাটালি গুড় এনে সামনে রাখলো একজন ঘোমটা পরা মহিলা। বুঝলাম ওই হলো গিয়ে রামহরির স্ত্রী। অত বড় লুচি আমি একসঙ্গে জীবনেও খাইনি। গোটা চারি খাওয়ার পর থালাটা সরিয়ে রাখলাম। আধ গ্লাস জল খেয়ে চায়ে চুমুক দিয়ে বুঝলাম চায়ের ব্যাপারে রামহরিদের রুচি আছে। চমৎকার চা। ঘরে ঢুকে সত্যি মোহিত হয়ে গেলাম। বিছানাটাও চমৎকার, পায়ের কাছে ভাঁজ করা কম্বল, সাদা ধবধবে বিছানার চাদর, বেড কভারটা ভাঁজ করে রাখা পাশেই। রামহরি ঠিকই ভেবেছিল যে আমি যখন সারা রাত ধরে এসেছি তখন একটু গড়িয়ে নেব বিছানায়। দেখলাম ঘরের কোণে একটা বইয়ের বড় তাক, তাতে বাংলা ইংরাজি কত বই। আমিও কিছু বই এনেছিলাম, সেগুলি বের করে টেবিলে রাখলাম। সঙ্গে ছিল একটা পঞ্জিকাও। এটা আমার মায়ের কীর্তি। আমার মা আমাকে বলে দিয়েছিলেন প্রতিদিন পঞ্জিকা দেখে সেই মতো কাজ করতে। যেমন
যেদিন উত্তরে যাওয়া নিষেধ সেদিন যেন কোনো মতে উত্তর দিকে না যাই। যেদিন বেগুন খাওয়া নিষেধ সেদিন যেন আমি এক টুকরো বেগুন না খাই। মা জানতেন আমি বেগুন পোড়া আর ভাজা খুব ভালোবাসি। তা সেই পঞ্জিকাটা তুলে টেবিলের ওপর রাখলাম। ব্যাস, ওই পর্যন্তই। কে আর ওই সব আজে বাজে সংস্কারে আজকাল বিশ্বাস করে?